আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসে আমি পদার্থবিজ্ঞানের পঞ্চম চ্যাপ্টার, সেটা হচ্ছে পদার্থের অবস্থা এবং চাপ, এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তো চলো শুরু করি। তো প্রথমেই যদি আমি বলি পদার্থের অবস্থা এবং চাপ, প্রথমেই আমি যদি একটু চাপ নিয়ে কথা বলি, যেমন চাপ, এটাকে ইংলিশে বলা হয় প্রেশার। এই চাপ কথাটার সাথে আমরা অনেকেই পরিচিত, অনেকে বলি, কিন্তু পদার্থবিজ্ঞানে চাপের ব্যাপারটা একটু আলাদা। হ্যাঁ, যেমন আমরা চাপ বলি এখানে একটু চাপ দে, এরকম কথা বলি। তো আমরা বল এবং চাপকে একটু গুলায় ফেলি অনেক সময়। যেমন আমরা যদি একটা সারফেসে বল প্রয়োগ করি, সেটাকে অনেক সময় চাপ চাপ বলে থাকি, ঠিক আছে, কিন্তু একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলি। তার মানে আমি যদি একটা সারফেস এরিয়া চিন্তা করি, সেই এরিয়াকে যদি আমি এ দ্বারা বলি, তার মানে এ ক্ষেত্রফলে ক্ষেত্রফলে প্রযুক্ত বল এফ। আমি ক্ষেত্রফলটা ধরে নিলাম এ, এই এ ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মান হচ্ছে এফ। তো আমি যদি এখন বলি একক ক্ষেত্রফল, তার মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মান হবে এফ ডিভাইডেড বাই এ। এই যে এফ ডিভাইডেড বাই এ পাইলাম, এটাকে আমরা বলি চাপ। এই চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, চাপ পি ইকুয়াল বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এটাই হচ্ছে আমার চাপের ফর্মুলা। আমি কি বললাম, একক ক্ষেত্রফলে, এখানে যদি একক ক্ষেত্রফল বলতে কি, এর মান, এটার এরিয়া যদি 1 মিটার স্কোয়ার হয়, 1 বর্গ মিটার হয়, তাহলে আমি এর উপরে যে বল প্রয়োগ করব সেটাই হচ্ছে আমার কি, প্রেসার। বুঝতে পারছি, একক ক্ষেত্রফলের ক্ষেত্রে প্রযুক্ত বলই হচ্ছে চাপ। এখন আমি যদি বলি এটার একক এবং মাত্রাটা কেমন হবে, চাপের এককের দিক দিয়ে যদি চিন্তা করি, তাহলে নিউটন, বলের একক হচ্ছে নিউটন, আর এরিয়ার একক কি, মিটার স্কোয়ার। তাহলে এটা হবে নিউটন পার মিটার স্কোয়ার, অথবা নিউটন মিটার ইনভার্স 2। এটাকে আবার সুন্দর করে শর্ট ভাবে বলা হয় প্যাসকেল। এই যে নিউটন পার মিটার স্কোয়ারকে বলা হয় প্যাসকেল। তার মানে 1 নিউটন পার মিটার স্কোয়ারও যা, 1 প্যাসকেলও তা। 100 প্যাসকেল সমান 100 নিউটন পার মিটার স্কোয়ার। এবার যদি আমি মাত্রা সমীকরণটা বলি, তাহলে মাত্রা সমীকরণটা কেমন হবে? এই মাত্রা সমীকরণগুলা মুখস্থ করা লাগে না, এমনিও কিন্তু বের করা যায়। যেমন নিউটন বলতে কি বুঝি আমরা, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। একক, নিউটনের এককটা তো এটাই। তো এর সাথে আবার কি, মিটার স্কোয়ার দিয়ে ভাগ, এই যে ক্ষেত্রফল। তো এখান থেকে কি আসে, কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2। এটাকে যদি আমি মাত্রা কনভার্ট করি, তাহলে ভরের একক মাত্রা কি, এম। তারপরে হচ্ছে দূরত্বের বা দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে কি, লেন্থ, এল। তারপরে টি ইনভার্স 2। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি চাপের মাত্রা এম এল ইনভার্স টি ইনভার্স 2, এম এল ইনভার্স টি ইনভার্স 2। ওকে, এটাই হচ্ছে আমার চাপের মাত্রা সমীকরণ। এখন আমরা যদি বলি, যেমন আমার এটা, এই তলটাকে আমি বললাম সারফেস তল, যার এরিয়া হচ্ছে এ, এর উপরে আমি এফ বল প্রয়োগ করতেছি, তাহলে আমার চাপটা হচ্ছে কি, এফ ডিভাইডেড বাই এ, পি ইকুয়াল এফ ডিভাইডেড বাই এ। এখন যদি আমি সারফেস এরিয়া, আমার ধরি যে হাতের তালুটা, এই হাতের তালুর এরিয়াটা ধরলাম 1 বর্গ মিটার, তাহলে এর উপরে যদি আমি 10 নিউটন বল প্রয়োগ করি, তাহলে আমার চাপের পরিমাণটা কি হবে, 10 প্যাসকেল অথবা 10 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, আমি যদি একই ভাবে বলি, যেমন এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কি প্রেসারের সাথে কি ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত? তার মানে কি, ক্ষেত্রফল যত বেশি হবে প্রেসারের মান তত কম হবে, ক্ষেত্রফল যত কম হবে প্রেসারের মান তত বেশি হবে। আচ্ছা, এটা কিভাবে বোঝা যায়? এই যে দেখো, এটা একটা কলম ধরলাম, এই কলমের এই যে ব্যাক সাইডের উপরে আমি যদি 5 নিউটন বল প্রয়োগ করি, এখানে বেশি চাপ প্রযুক্ত হবে, নাকি আমি যদি এই যে নিপের উপরে একই পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে আমার প্রেসারের পরিমাণটা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। এখানে ক্ষেত্রফলের উপরে ডিপেন্ড করতেছে। এই যে নিপের যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা অনেক ছোট, এজন্য এর উপরে যদি আমি সেম পরিমাণ বল প্রয়োগ দেই, তাহলে আমার কি হবে, প্রেসারটা বেশি হবে। আর এটার ক্ষেত্রে কি হবে, ক্ষেত্রফল বেশি হওয়ার কারণে প্রেসারটা কম হবে। ওকে, তো একটা সুন্দর উদাহরণ দেওয়া যায়, কেউ যদি চোরাবালিতে পড়ে যাও,
তাহলে চোরাবালিতে পড়ে গেলে শুয়ে থাকা বেটার। হ্যাঁ, যদি দাঁড়িয়ে থাকো তাহলে তোমার ভরটা, তোমার ক্ষেত্রফল কি, পায়ের দুইটা সারফেস, তাহলে পায়ের ক্ষেত্রফলের চেয়ে বডির ক্ষেত্রফল বেশি, তাহলে শুয়ে পড়লে কি হবে, তুমি বেশি নিচে যাবা না, বালুর নিচে পড়বা না। ওকে, আমি একটু উদাহরণের মাধ্যমে বুঝাইলাম। তো এই যে প্রেসার, এটাকে আমরা বলতেছি নিউটন পার মিটার স্কোয়ার একক হিসেবে অথবা পেস্কেল। এখন আমি যদি বলি 100 পেস্কেল সমান কি, 100 পেস্কেল বলতে কি বুঝো? তো 100 পেস্কেল বলতে আমরা কি বুঝি আসলে? 100 পেস্কেল বলতে বুঝি যে একক 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল ক্ষেত্রফল বিশিষ্ট, অথবা একক ক্ষেত্রফলে, আমি একটু বলি, একক ক্ষেত্রফলে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মান, প্রযুক্ত বল কত? 100 নিউটন। তাহলে তো আমার কি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই কি পেস্কেল। বলতেছি নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে চাপ। তাহলে এখানে চাপ কত হবে? 100 নিউটন পার মিটার স্কোয়ার বা পেস্কেল। ওকে, তার মানে আমরা বলতে পারি যে 100 পেস্কেল সমান হচ্ছে একক বর্গের ক্ষেত্রের উপর প্রযুক্ত 100 নিউটন বল প্রয়োগ করলে, কি বলি, একক ক্ষেত্রফলের উপর, 1 বর্গ মিটার ক্ষেত্রফলের উপর 100 নিউটন বল প্রয়োগ করলে যে চাপ হয় সেটাই হচ্ছে কি 100 নিউটন পার মিটার স্কোয়ার অথবা 100 পেস্কেল। তো এখন যদি আমরা একটু চাপ কি ধরনের রাশি যদি বলি, চাপ একটা স্কেলার রাশি। হ্যাঁ, চাপ একটা স্কেলার রাশি। তো এখন আমরা পরবর্তী অংশে যদি যাই, সেটা হচ্ছে ঘনত্ব। এটা একটু মুছে দেই। তো এই ঘনত্ব যদি বলি, তাহলে ঘনত্বকে ইংলিশে বলা হয় ডেনসিটি। ওকে, এই ঘনত্বটা এইভাবে সংজ্ঞায়িত করা যায় যে একক আয়তনের বস্তুর ভরকে, মানে কি, একক আয়তনের বস্তুর ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। কি বললাম? একক আয়তনের বস্তুর ভরকে ঘনত্ব বলে। তার মানে আমি যদি আয়তনটাকে ভি ধরে নেই, তার মানে কি, ভি আয়তনের বস্তুর ভর, ভি আয়তনের বস্তুর ভর ধরলাম আমি এম কেজি। তাহলে আমার একক আয়তন যদি চিন্তা করি, তাহলে একক আয়তনে বস্তুর ভর কত হবে? এম ডিভাইডেড বাই ভি। এই এম ডিভাইডেড বাই ভি কে আমরা বলতেছি ঘনত্ব বা ডেনসিটি। তো এই ঘনত্বকে র দ্বারা প্রকাশ করা হয়, র ইকুয়াল এম ডিভাইডেড বাই ভি। এটাই হচ্ছে ঘনত্বের ফর্মুলা। আমি বললাম কি, একক আয়তনে, অর্থাৎ ভি যদি 1 মিটার কিউব হয়, তাহলে আমার ঘনত্ব হবে কি, বস্তুর ভর। একক আয়তনের বস্তুর ভরকেই ঘনত্ব বলে। একক আয়তনের বস্তুর ভরকে কি বলে? ঘনত্ব বলে। তো এই ঘনত্বের একক এবং মাত্রাটা যদি একটু দেখি, তাহলে এককটা কি হবে? ঘনত্বের একক কি? মিটার, মিটারের একক কি, সরি, এটা হচ্ছে ভর, ভরের একক কি, কেজি। আর আয়তনের একক কি, মিটার কিউব। তাহলে কেজি ইনভার্স মিটার কিউব। তো এটাকে যদি আমরা একটু, এটা এইভাবেও লেখা যায়, গ্রাম পার সিসি অথবা গ্রাম পার সেন্টিমিটার কিউব। হ্যাঁ, এটা হচ্ছে সিসি বলতে সেন্টিমিটার কিউব। তো গ্রাম পার সিসিতেও প্রকাশ করা যায় অথবা কেজি পার মিটার কিউবেও প্রকাশ করা যায় এককে। তো এবার যদি মাত্রা সমীকরণটা বলি, তাহলে কি হবে? যেমন ভরের মাত্রা কি, এম, তারপরে আয়তন এল ইনভার্স 3। তার মানে ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব অথবা গ্রাম পার সিসি। আর হচ্ছে আমার কি বলছি, মাত্রা সমীকরণ হচ্ছে এম এল ইনভার্স 3। তো এখন যদি আমি একটু বলি, এই যে আয়তন, এক একটা বস্তুর ক্ষেত্রে আয়তনের মান কি ডিফারেন্স হইতে পারে। যেমন 5 কেজি একটা বস্তুর ভর দিলাম 5 কেজি। এই বস্তুটা, একটা বস্তু দেখলাম সার্কেল, আর একটা বস্তু দেখলাম কি বর্গাকার, এরকম কিউব আকারে আছে। তাহলে এদের দুই জনের ঘনত্ব কি সেম হবে?
যদি এদের আয়তন ডিফারেন্ট হয়, যেমন এটার আয়তন আলাদা এটার আয়তন আলাদা হবে, যদি আয়তন আলাদা হয় ভর সেম হওয়া সত্ত্বেও কি হবে, ঘনত্ব আলাদা হবে। তো আমি এটাই একটু যদি বুঝাই, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, একটি 5 কেজি রাবারের বলের ব্যাসার্ধ দেওয়া আছে 21 সেন্টিমিটার হলে তার ঘনত্ব কত হবে। তো আমি যদি একটু দেখি, ধরি এটা একটা রাবারের বল, এই রাবারের বলের ব্যাসার্ধ দেওয়া আছে আমার কাছে, ব্যাসার্ধটা দেওয়া আছে 21 সেন্টিমিটার। আচ্ছা, এটাকে যদি একটু মিটারে নেই তাহলে 0.21 মিটার। ওকে, তো এর ভর দেওয়া আছে কত, 5 কেজি। এই দুইটা তথ্য আমাকে দেওয়া আছে। এখান থেকে আমাকে এই বস্তুর, এই গোলাকার বলের, রাবারের বলের কি বের করতে হবে, ঘনত্ব বের করতে হবে। তো এই যে ব্যাসার্ধ থেকে আমরা যদি একটু এই গোলাকার বস্তুর আয়তনটা বের করি, আয়তন V ইকুয়াল 4/3 পাই আর কিউব। ওকে, এটা হচ্ছে গোলাকার বস্তুর কি আয়তনের ফর্মুলা। তো এখান থেকে যদি আমি একটু বের করি 4/3 ইন্টু 3.1416 ইন্টু এই যে আর কিউব, আর এর মানে এখানে কত, 0.21 মিটার কিউব। ওকে, তো এখান থেকে আমরা কত পাচ্ছি একটু দেখি, এটার আয়তনটা কত আসতেছে, 4/3 ইন্টু 3.1416 ইন্টু 0.21 এটার উপরে কিউব। তো এটার মান আসতেছে 0.0387 মিটার কিউব। এটা হচ্ছে আমার কি, তাই তো, হ্যাঁ, এটা হচ্ছে আমার এই গোলাকার রাবার বলের আয়তন। এখন যদি আমি তার ঘনত্ব বা ডেনসিটি বের করতে চাই তাহলে লিখবো m/v। এটার ভর কত, 5 কেজি, আর আমার ডেনসিটি এই পাইলাম কত, আয়তন 0.0387। তাহলে এখান থেকে আমার এই গোলাকার বস্তুর ঘনত্বটা কত বের হয় একটু দেখি, 5/0.0387। ওকে, এখান থেকে এটার ঘনত্ব আসতেছে 129.198। তার মানে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 29.2 কেজি পার মিটার কিউব। ওকে, তার মানে এই যে গোলাকার রাবার বলের আয়তনটা বের করে আয়তন দিয়ে ভাগ করে দিয়েছি ভরটাকে, তাহলে আমরা কি ডেনসিটি বা ঘনত্ব পাচ্ছি। তাহলে এই গোলাকার বস্তুর কি হবে, ঘনত্ব 129.2 কেজি পার মিটার কিউব। একইভাবে আমরা কি 3 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটা কোনো ঘনকের ভর যদি 54 গ্রাম হয় তাহলে বস্তুটির ঘনত্ব কত সেটা বের করবো। এটা একটু মুছে দিই, দেখি কি বলছে। একটা ঘনকের ধার দেওয়া আছে, ধার মানে কি, ঘনকের ধার মানে কি, একটা বাহুর দৈর্ঘ্য, তাই তো। একটা ঘনক দেখতে কেমন, এটা যদি একটা ঘনক হয়, এই যে একটা বাহু, প্রত্যেকটা ঘনকের প্রত্যেকটা বাহু কি সমান, তাহলে এই ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 3 সেন্টিমিটার, আর এটার ভর দেওয়া আছে কত, 54 গ্রাম। তাহলে আমি এখান থেকে একটা ধারের ভর পাচ্ছি কত, 54 গ্রাম। গ্রামকে যদি আমি কেজিতে নেই, অথবা কেজিতে না নিয়েও কিন্তু আমি গ্রাম পার সেন্টিমিটার কিউব এককেও বের করতে পারি, তাহলে এটা 54 গ্রামই রাখি, হ্যাঁ, গ্রামে রাখলাম। আর এই যে আমার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার। তো এই যে কিউবের আয়তন আমি যদি বলি, এটার আয়তন কত, একটা ঘনকের আয়তন কত, একটা ঘনকের আয়তন কি, এ কিউব। এটা তো আমরা জানি এক বাহুর দৈর্ঘ্য তার উপরে কিউব। তো এটা কত, 3 কিউব, তার মানে 3 3 9, 3 9 27 সেন্টিমিটার কিউব। তাহলে এটার ঘনত্ব কত হবে, ঘনত্ব বা ডেনসিটি m/v। তো এটার ভর কত, 54 গ্রাম আর 27। তাহলে এখান থেকে আমার অ্যান্সারটা আসবে কত একটু দেখি, 54 ডিভাইডেড বাই 27, তার মানে 2। এটা হচ্ছে 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটাকে লেখা হয় গ্রাম পার সিসি, এইভাবে রাখলেই হবে। তার মানে আমরা বস্তুর আয়তনের উপরে ডিপেন্ড করেও কিন্তু কি বিভিন্ন রকমের হইতে পারে ঘনত্ব, বস্তুর ঘনত্ব। তো এখন আমরা দেখব পরবর্তী অংশ, একটা তরলের ভিতরে
তরলের ভেতরে বস্তুর, তরলের ভেতরে চাপ। ওকে, তরলের ভেতরে চাপ, এটা একটু মুছে দেই। তো এবার আমরা শুরু করি। তরলের তরলের ভেতরে চাপ, তরলের ভেতরে চাপ। যারা আমরা সুইমিং পুলে গেছি অথবা পুকুরে যারা গোসল করি তারা কিন্তু একটু অবজার্ভ করতে পারি কিভাবে আমরা যখন ডুব দিয়ে নিচের দিকে যাই তখন আমাদের কাছে একটা প্রেসার মনে হয় যে উপর থেকে অনেক বেশি প্রেসার মনে হচ্ছে, আবার নিচ থেকেও প্রেসার মনে হয়। তো নিচেরটা হচ্ছে প্লবতা, ওটা একটু পরে পড়াবো। আর আমাদের যে উপরে একটা প্রেসার মনে হয়, পানির যে ভর ওজন, সেটা কি আমরা মেজার করবো। এখন একটু দেখি, ধরি যে এটা একটা পানির সিলিন্ডার। ওকে, এটা একটা পানির সিলিন্ডার ধরলাম। তো এটা পানি ভর্তি আছে, একটু পানি ভর্তি। তো আমি একটু আমার সারফেস এরিয়া চিন্তা করে নিই, এইটুকু আমার সারফেস এরিয়া। তো এই সারফেস এরিয়ার উপরের পর্যন্ত, একদম উপর থেকে নিচ পর্যন্ত, সারফেস এরিয়ার উপর থেকে নিচ পর্যন্ত একটা সিলিন্ডার আকৃতি আসলো। তো আমার এটা হচ্ছে সারফেস এরিয়া। আমি এই তলের উপরে প্রযুক্ত চাপটা বের করব। এই যে একটা সারফেস এরিয়া, এটাকে ধরলাম এ ক্ষেত্রফলের উপর এই যে পানি কর্তৃক প্রযুক্ত চাপ, হ্যাঁ, পানি কর্তৃক প্রযুক্ত চাপটা আমি বের করব। তাহলে এটার আমি উচ্চতাটা ধরে নিলাম, বা গভীরতা যাই বলো, এটা ধরে নিলাম এইচ। হ্যাঁ, এইচ গভীরতায় চিন্তা করলাম। তাহলে আমি যদি এই যে এই সিলিন্ডাকৃতি আমার যে কি বলে এটারে পানির এটা যদি আমি একটা সারফেস তল চিন্তা করি, এই তলের উপরে যা পানি আছে তার ওজনই তো আমার কি প্রযুক্ত বল। যদি আমার সারফেস এরিয়াটা এক হয়, এই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই কি চাপ। তো সেটাই আমি বের করব যে পানি কর্তৃক বলের পরিমাণটা কত, আর সেখান থেকে চাপ বের করব। এখন যদি আমি বলি আমার এই অংশটুকুর আয়তন কত, একটু দেখি। এটাকে একটু যদি বলি, এ পৃষ্ঠের উপর তরলটুকু দ্বারা কি, তরলটুকুর আয়তন। এই যে তরলটুকুর আয়তন, এটা মনে করো যে একটা তরল, কতটুকু তরল, এই যে আমার একক ক্ষেত্রফলের উপর যতটুকু আছে, এই তরলের আয়তনটা কি, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আয়তন মানে কি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এই যে ক্ষেত্রফল এ আর এইচ হচ্ছে উচ্চতা। ওকে, তাহলে আমি যদি বলি যে তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব রো হলে, তরলের ঘনত্ব যদি আমি রো চিন্তা করি, তাহলে আমরা রো সমান কি জানি, এম ডিভাইডেড বাই ভি। তো সেখান থেকে আমি যদি ভর চিন্তা করি, তাহলে এম ইকুয়াল কি হবে, ভি রো অথবা রো ভি। এটাই তো, উপরেটা কি ভর, নিচে হচ্ছে আয়তন। তাহলে আমি কি করব, আমি ভরটাকে চাচ্ছি, তাহলে ভর রেখে আয়তনটা এই পাশে দিব, গুণ করে দিব। তো এখান থেকে যদি বলি তাহলে কি হবে, এত হলে পানি কর্তৃক, পানি কর্তৃক কি, বা এই যে তরল, তরল কর্তৃক পানি বা তরল কর্তৃক বল, প্রযুক্ত বল, প্রযুক্ত বলের মান কত হবে, বা ওজন কত, এফ এম জি। এই যে এইটুকু অংশের মধ্যে যে পানিটা আছে সেটাই তো কি আমার এই সারফেসের উপরে কি প্রেসার ক্রিয়েট করতেছে না, বল প্রয়োগ করতেছে। সেই বলটাই তো ওজন, এই পানির ওজনটাই তো বল হিসেবে কাজ করতেছে। তো এই যে আমি বলটা চিন্তা করলাম, এখানে এম এর মানটা কত বসাবো, এম এর মানটা বসাবো ভি রো জি, ভি রো জি। আবার ভি সমান আমরা কি জানি, এ এইচ। তাহলে আমরা লিখবো এ এইচ রো জি। এটা হচ্ছে কি আমার প্রযুক্ত বল, এই যে পানি কর্তৃক বা তরল কর্তৃক প্রযুক্ত বল, সেটা বের করলাম। এখন আমি বের করব কি চাপ। যদি আমি চাপ চিন্তা করি, তাহলে চাপ হচ্ছে পি, পি সমান আমরা কি জানি, এফ ডিভাইডেড বাই এ, মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলই কি চাপ। তো এফ এর মান আমরা কত পাইলাম, এ এইচ রো জি, আর এখানে হচ্ছে এ। এখন দেখি এই এ আর এ কাটা, তাহলে থাকলো কি এইচ রো জি। তার মানে তরলের এইচ গভীরতায়, এইচ গভীরতায় প্রযুক্ত চাপের মান কত হবে, পি ইকুয়াল এইচ রো
জি। এটা হচ্ছে তরলে এইচ গভীরতায় প্রযুক্ত চাপ, পি ইকুয়াল এইচ রো জি। তার মানে এখানে আমার একটা সারফেস এরিয়া কিন্তু অমিট হয়ে গেছে, তার মানে সারফেস এরিয়ার উপরে কি নির্ভর করতেছে না। তার মানে এইচ রো জি, এখানে রোটা কি রো ফিক্সড, রো তরলের ক্ষেত্রে কি 1000 কেজি পার মিটার কিউব, আর এই যে জি এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি এই দুটো কি কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে পি ইজ আ প্রপোর্শনাল টু এইচ, অর্থাৎ গভীরতা যত বৃদ্ধি পাবে চাপের পরিমাণও তত বাড়বে। এই যে প্রপোর্শনাল, তার মানে গভীরতা আমি যত নিচে যাব, তরলের যত নিচে যাব, এই যে পুকুরে ডুব দিয়ে যত নিচে যাব আমার উপর প্রযুক্ত চাপের মান কি তত বৃদ্ধি পাবে। কিভাবে? প্রপোর্শনাল, পি ইজ প্রপোর্শনাল টু এইচ, যত গভীরতায় যাব তত চাপ বেশি অনুভূত হবে। তো এই হচ্ছে তরলের ভেতরে চাপ। এই কনসেপ্টটা ব্যবহার করে আমি একটা ম্যাথ প্রবলেম সলভ করি। একটু দেখি, একটি পাত্রের তরলের ঘনত্ব আমার কাছে দেওয়া আছে। আচ্ছা, ঘনত্ব আমার কাছে দেওয়া, ঘনত্ব রো ইকুয়াল কি দেওয়া 800 কেজি পার মিটার কিউব, এবং উচ্চতা বা গভীরতা যাই বলো, উচ্চতা হচ্ছে কত, উচ্চতা এইচ ইকুয়াল দেওয়া আছে 50 সেন্টিমিটার। এটাকে কষ্ট করে একটু মিটারে নিলে 0.5 মিটার আসে। ওকে, তো 0.5 মিটার। এবার পাত্রের তলদেশে তরলের চাপ, তো তরলের চাপের আমরা কি জানি, তরলের ক্ষেত্রে চাপ এইচ রো জি। তো এখান থেকে আমরা যদি মানগুলা বসায় দিই, এইচ এর মান কত 0.5, ঘনত্ব তরলের ঘনত্ব কত দেওয়া 800 কেজি পার মিটার কিউব, আর এখানে দেওয়া আছে 9.8। তো এখান থেকে যদি আমি করি একটু, তাহলে কত আসবে, ওকে 0.5 ইন্টু 800 ইন্টু 9.8, আমার প্রেশারটা আসতেছে 3920 নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল হিসেবেও লেখা যেতে পারে। তার মানে কোন একটা তরলের ঘনত্ব যদি 800 কেজি পার মিটার কিউব হয় এবং সেই তরলের নিচে, এটাকে উচ্চতা বা গভীরতা যাই বললাম, যদি আমি তরলের নিচে 50 সেন্টিমিটার নিচে যাই, তাহলে আমার অনুভূত চাপটা কত হবে, এই যে এটা হচ্ছে তরলের ভেতরে চাপ 3920 প্যাসকেল। তো আজকে আমি আলোচনা করার চেষ্টা করছি চাপ, ঘনত্ব এবং তরলের ভেতরে চাপ। তো পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।